আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম আমার পরবর্তী ক্লাসের জন্য। আজকে আমরা ক্লাস 6-এর সরল সমীকরণ অধ্যায়ের 2 নম্বর পর্বটি দেখব। আমরা আগের ক্লাসে দেখেছিলাম এখানে কিছু সমীকরণ দেওয়া ছিল যেখান থেকে আমরা এক্স ওয়াই জেড এর মান বের করেছিলাম। এবার আমরা পড়ব নতুন একটি টপিক, সমীকরণ সম্পর্কে আরও জানি। তো তোমাদের অনেকের মধ্যেই সমীকরণ সম্পর্কে প্রশ্ন আছে বলে মনে হচ্ছে, থাকাটাই স্বাভাবিক। তাহলে চলো একটি গল্পের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। মনে করো স্বপ্নীল মিতার চেয়ে 2 বছরের ছোট। এই প্রশ্নটা একটু ভালো করে পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। মনে করো স্বপ্নীল মিতার চেয়ে 2 বছরের ছোট। যদি মিতার বয়স x বছর হয় তাহলে স্বপ্নীলের বয়স কত হবে? যেহেতু মিতার থেকে সে 2 বছরের ছোট, তাহলে অবশ্যই কি হবে, x থেকে x মাইনাস বিয়োগ হয়ে যাবে। তো x থেকে কি মাইনাস বিয়োগ হয়ে গেলে কি হবে, এটা আমাদের স্বপ্নীলের বয়সের তা প্রকাশ করবে। তাহলে কি হবে, এখানে x মাইনাস 2 হবে কি আমার স্বপ্নীলের বয়স, তাই না? তো এখন ধরো স্বপ্নের বয়স যদি 12 বছর হয়, তা আমরা বলতেই পারি, কিছুক্ষণ আগে শিখে আসছি যে সমীকরণ জিনিসটা কি, দুই পাশে কি হতে হবে, সমান হতে হবে। অর্থাৎ যদি এখানে আমাদের স্বপ্নের বয়স x মাইনাস 2 বছর হয়, আর এখানে যদি দেওয়া থাকে স্বপ্নের বয়স হচ্ছে 12 বছর, তা আমি কি লিখতে পারি না যে x মাইনাস 2 ইকুয়াল টু 12? অবশ্যই আমি কি লিখতে পারি, x মাইনাস 2 সমান কি লিখতে পারি, 12 লিখতে পারি। জিনিসটা এরকম লিখেছে। তাহলে x মাইনাস 2 এবং 12 এর মধ্যে নিশ্চয়ই একটি সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি হবে? সেই সম্পর্কটা হবে x মাইনাস 2 ইকুয়াল টু কত, 12। এটি হলো x চলক বিশিষ্ট একটি সমীকরণ। তার পরবর্তী 70 পেজে দেখি কি লেখা আছে। তো দেখো এখানে কি লেখা আছে। তো এবার চলো x এর বিভিন্ন মানের জন্য x মাইনাস 2 এর মানগুলো বের করে নিচের চকগুলো পূরণ করে থাকি। এখানে x বলতে আমরা কি বোঝাচ্ছি? এখানে আমরা x বলতে বোঝাচ্ছি অজ্ঞাত রাশি বা অজ্ঞাত আমার চলক, যার মান কি করতে হবে, আমাদেরকে বের করতে হবে। x এর কি মান হতে পারে সেটাকে বের করতে পারে। আমরা জানি অজ্ঞাত, অজানা, চলক বা ভেরিয়েবল সবগুলো কি একই কথা। তো এটাকে আমরা সেই অজ্ঞাত, অজানা, চলক বা ভেরিয়েবল বলতে পারি। তো এখানে আমাদের x এর বিভিন্ন মানের জন্য কি পাবো, এখানে আমাদের x মাইনাস 2 দেওয়া আছে, আমরা সেই মানটা পাবো। দেখো যদি আমরা এখানে x এর মান 2 বসাই, তাহলে এখানে কি হবে, 2 মাইনাস 2 সমান সমান কত হয়ে যায়, 0 হয়ে যায়। যদি আমি x এর মান 3 ধরি, তাহলে এখানে কি, যদি আমি 3 বসাই, তাহলে 3 থেকে যদি 2 বাদ দিই, তাহলে কত থাকে বলো তো দেখি, থাকে কত, 1, তাই না? জি। তারপরে যদি আমি x এর মান এখানে 4 বসাই, তার 4 থেকে যদি 2 বাদ দিয়ে দিই, তবে কত থাকে, আমাদের থাকে 2। তো এরকম ভাবে প্রত্যেকটাই আমরা কি করতে পারি, আমরা বের করতে পারি। 4, 5, 6, 7, 8, 9, 10, এরকম 12, 13, আর এখানে কি হবে আমাদের 14, আর কি হবে 15। তুমি এখানে প্রত্যেকটা x এর মান তুমি যদি এই সময় এখানে বসাও, তাহলে বসালে দেখবা যে কি হচ্ছে, প্রত্যেকটা মানের জন্য আমি 2 বাদ দিচ্ছি। যেহেতু 2 ছিল, 2 থেকে 2 বাদ দিলে কত থাকবে, 0 থাকবে। 3 বাদ দিলে কত থাকবে, এখানে 1 থাকবে। 4 বাদ দিলে কত থাকবে, 2 থাকবে। 5 বাদ দিলে কত থাকবে, এখানে 3 থাকবে। এভাবে চলতে থাকবে। তো দেখো x এর 14 মানের জন্য আমরা কি পেয়েছি, 12 পেয়েছি। এখানে উল্লেখিত ব্যাপার হচ্ছে, যদি আমরা আগের পৃষ্ঠার একটু উল্লেখ করি, তাহলে এখানে দেখব যে এখানে আমার যে স্বপ্নীলের বয়স ছিল, সেই স্বপ্নীলের বয়স কি ছিল, 12 সম্পর্কিত ছিল। তো এখানে দেখতে পাচ্ছি যে এই 12টা কোথায় পাওয়া যাচ্ছে, x এর 14 মানের জন্য কি পাওয়া যাচ্ছে, আমার x মাইনাস 2 এর মানটা কি পাওয়া যাচ্ছে, x মাইনাস 2 এর মানটা পাওয়া যাচ্ছে 12। তার মানে কি হবে, এই x এর 14 মানের জন্য আমরা কি পাবো, 12 মানটা পাবো। তো টেবিলে খালি গুণগুলো পূরণ করো, আমরা করেছি অলরেডি। টেবিলটি লক্ষ্য করো, দেখতে পাবে যে একমাত্র x ইকুয়াল টু 14 এর জন্য x মাইনাস 2 ইকুয়াল টু 12 সম্পর্কিত কি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়। আমরা গত পর্বে জেনেছি যে সমীকরণটি সম্পূর্ণ হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হতে হবে। যদি ডান পক্ষ এবং বাম পক্ষ সমান না হয়, কোনো সমীকরণকে এটা আমরা সমীকরণ হিসেবে উল্লেখ করতে পারবো না। অর্থাৎ x এর নির্দিষ্ট মানের জন্য আমার বাম পক্ষ এবং ডান পক্ষ কি হতে হবে, সমান হতে হবে। তো x এর যে অন্য কোনো মানের জন্য, অর্থাৎ x ইকুয়াল টু 12 যদি হয়, তাহলে দেখো কি হবে না, এখানে 10 হচ্ছে, এখানে x ইকুয়াল টু 16 হলে কি হবে, ইত্যাদি মানের জন্য x মাইনাস 2 সমান সমান 12 সম্পর্ক কি বাম পক্ষে বাম পক্ষ কি হয় না, সমান হয় না। অর্থাৎ x এর আমার 14 মানের জন্যই কি হচ্ছে, আমার ডান পক্ষ এবং বাম পক্ষ কি হচ্ছে, সমান হচ্ছে। তাছাড়া অন্য যে মানগুলো দেওয়া আছে, তার একটির জন্য কি হয়নি, আমার সমীকরণটি ডান পক্ষ এবং বাম পক্ষ কি হয়নি, সমান হয়নি। তো সর্বশেষ আমরা বলতে পারি সমীকরণ তাকেই বলবো যার চলকের নির্দিষ্ট মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ কি হতে হবে, সমান হতে হবে। তোমরা নিশ্চয়ই জানো চলকযুক্ত বীজগণিতিক রাশিকে বৃহত্তর বা ক্ষুদ্রতম চিহ্নের মাধ্যমে প্রকাশ করা যায় না। আচ্ছা দেখো, চলকযুক্ত বীজগণিতিক রাশিটা আছে, সেটাকে বৃহত্তম ক্ষুদ্রতর মাধ্যমে প্রকাশ করা যায়। তোমরা নিশ্চয়ই জানো চলকযুক্ত বীজগণিতিক রাশিকে বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্নের মাধ্যমে কি করা যায়, প্রকাশ করা যায়। যেমন x মাইনাস 1, এই চিহ্নের নাম কি, চিহ্নের নাম হচ্ছে গ্রেটার দেন। x মাইনাস 3 হচ্ছে কি, r থেকে বড়। এটা কি বোঝাচ্ছে, এই যে তোমার যেদিকে হা করা থাকবে সেই মানটা কি হবে, বড় হবে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, x মাইনাস 1 গ্রেটার দেন 8, 2y প্লাস 7, এটা কি চিহ্নকে বলা হয় কি লেস দেন, তো লেস দেন 13, and z গ্রেটার দেন কত, 15 ইত্যাদি। তবে এই ধরনের চলকযুক্ত বীজগণিতিক সম্পর্কিত সমীকরণ বলা যাবে না। কেন বলা যাবে না বলো তো দেখি, একটু চিন্তা করে দেখো তো, কেন তাদেরকে সমীকরণ বলা যাবে না, কেন? দেখো আমি তোমাকে বলি,
কারণ দেখো 8 এখানে দেওয়া আছে x-1 গ্রেটার দেন 8, তার মানে হচ্ছে x-1 8 থেকে বড়। এখন 8 হতে পারে, মনে করো 9 হতে পারে, 10 হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে, এরকম কোনো সীমা নাই। লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, 3 কোটি হতে পারে, 4 কোটি হতে পারে, অর্থাৎ অসংখ্য সংখ্যা হতে পারে, নির্দিষ্ট করে বলা নেই। তো আমি কি বলতে পারি, এখানে তো কোনো নির্দিষ্ট ফিক্সড সংখ্যা নেই যেটার জন্য কি হবে, ডান পক্ষে বাম পক্ষ সমান হবে, ঠিক না? তো এটাকে অসংখ্য সংখ্যা হতে পারে, তো এটা কোনোদিন কি হতে পারে না, সমীকরণ হতে পারে না। সেম এটার ক্ষেত্রে প্রযোজ্য। দেখো 13 যদি করা চিন্তা করি, 13 থেকে ছোট যদি হয় কি 2y + 7, তো সেক্ষেত্রে 2 এখানে 12 হতে পারে, 11 হতে পারে, 10 হতে পারে, 9 হতে পারে, 8 হতে পারে, এবং -11 হতে পারে, -12 হতে পারে, অসংখ্য মান হতে পারে, তাই না? তো এগুলোকে কি বলা যাবে না, অবশ্যই সমীকরণ বলা যাবে না। আচ্ছা দেখো কি লিখছে এখানে, এই সম্পর্কগুলোর মধ্যে সমান চিহ্ন কি আছে? অবশ্যই সমান চিহ্ন নেই। তো এইগুলো কি চলকের নির্দিষ্ট মানের জন্য সিদ্ধ হয়? অবশ্যই সিদ্ধ হবে না, কারণ এখানে অসংখ্য মান আছে। এখানে নির্দিষ্ট কোনো মানের জন্য কি হবে না, এটা সমীকরণটা আমার সিদ্ধ হবে না, অর্থাৎ এটাকে আমি সমীকরণই বলতে পারবো না, এটা কি কোনো ধরনের সমীকরণ। কারণ এখানে প্রথম কথা কি, প্রথম কথা হচ্ছে এখানে কি আমাদের কোনো সমান চিহ্ন নাই এবং এক্স এর কোনো নির্দিষ্ট মান নাই, যে কারণে কি হবে, ডান পক্ষে এবং বাম পক্ষে কি করতে পারবো, আমরা সমান বের করতে পারবো। নিশ্চয়ই না, তাই না? বৃহত্তর এবং ক্ষুদ্রতর চিহ্নযুক্ত রাশিগুলোর চলকের অসংখ্য মানের জন্য সঠিক হয়ে থাকে। নিচের সম্পর্ক, এই কথাগুলো তোমাকে বলা হচ্ছে। নিচের সম্পর্কটি লক্ষ্য করো, 15 + 7 = 21, এটি কি সমীকরণ? সম্পর্কটি কিন্তু সমান চিহ্ন আছে। চিন্তা করে দেখো তো, দেখো এটাও কি হবে না, কোনো ধরনের সমীকরণ হবে না। কারণ কি বলতো, এখানে দুটা সংখ্যা দেওয়া আছে, আমরা জানি 15 + 7 যোগ করলে কত হয়, 21ই হবে। কিন্তু এখানে কি কোনো চলক আছে? কোনো ধরনের কি নেই, চলক নেই। তো আমরা এটাকে কি বলতে পারবো না, আমরা এটাকে সমীকরণ বলতে পারবো না। এখন যেটা লক্ষ্য করি, দেখো এখানে কিছু ছক দেওয়া আছে, ছকটাকে পূরণ করার চেষ্টা করি। 1 নম্বর দেওয়া আছে বীজগণিতিক সম্পর্ক, তারপরে দেওয়া আছে অজ্ঞাত রাশির চলক, এবং বীজগণিত হলে ঠিক আর না হলে রচিত হবে যৌক্তিক কারণ এবং ব্যাখ্যা সহ মন্তব্য। দেখো এই জিনিসটা লক্ষ্য করি, x + 20 = কত, 60 দেওয়া আছে। এখানে অজ্ঞাত চলক বা রাশি কোনটা বলো তো দেখি। এখানে অজ্ঞাত চলক বা রাশি হচ্ছে কি আমাদের x, এবং এটা কি অবশ্যই সমীকরণ। কারণ কি, এখানে আমার সমান চিহ্ন আছে। এখানে যদিও আমাদের যুক্তি লিখতে হবে, যুক্তিটা হচ্ছে আমার এখানে হাঁটবে না, তো আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, আপনারা একটু শুনে নেবেন। এখানে x + 20 = 16 যে দেওয়া আছে, তার মানে এখানে চলক কি x, এবং এখানে একটা সমান চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আমার সমীকরণ যা যা প্রয়োজন এখানে দুটাই আছে, এখানে চলকও আছে, এখানে কি আছে, আমাদের সমান চিহ্নও আছে। তো এটা কি হবে, আমাদের একটি সমীকরণ হবে। তারপর একটা যদি লক্ষ্য করি 2 নম্বরটা, 2z গ্রেটার দেন মানে বৃহত্তর 14, এই ক্ষেত্রে দেখবো যে এখানে কোনো ধরনের সমান চিহ্ন নেই, অজ্ঞাত রাশি আছে, সেটা কি জেড, তাই না? তো জেড অজ্ঞাত রাশি থাকতে পারে, কিন্তু এখানে কোনো সমান চিহ্ন না থাকার কারণে সেটা কি হবে না, কোনো ধরনের সমীকরণ হবে না। তারপর একটা লক্ষ্য করি 5y = 100। তো এখানে লক্ষ্য করে দেখি, এখানে অজ্ঞাত রাশি কত আমাদের y, যেহেতু এখানে কি আছে, সমান চিহ্ন আছে এবং অজ্ঞাত রাশিও আছে, সেজন্য কি বলতে পারি, এটা একটি কি আমাদের সমীকরণ। তারপর একটা লক্ষ্য করি, এখানে অজ্ঞাত রাশি আছে কি আমাদের x, কিন্তু কি ধরনের কি নেই, কোনো ধরনের সমীকরণ নেই, তার কারণে কি হবে, যার কারণে এটা হবে কি, এটা হচ্ছে সমান চিহ্ন নেই, যার কারণে এটা সমীকরণ হবে না, তাহলে কি ক্রস চিহ্ন হয়ে যাবে। তারপর একটা লক্ষ্য করে দেখি, এটা কি আছে, একটা অজ্ঞাত রাশি আছে 7 - z, যেটা হচ্ছে একটা অজ্ঞাত রাশি। তো এখানে আমি জেড লিখতে পারি অজ্ঞাত রাশি, কিন্তু এখানে কি আছে, আবার দেখো সমান চিহ্নও আছে। তো আমরা কি বলতে পারি, এটাকে আমরা সমীকরণ বলতে পারি। এখন যদি লক্ষ্য করে দেখি আমরা, এখানে x আছে, x লেস দেন কি আছে, এখানে 0 আছে, ইকুয়াল টু কি 2 দেওয়া আছে, ঠিক না? তো এটাকে আমরা কি বলতে পারি, সমীকরণ বলতে পারি কি না। এখন একটা বিষয় হচ্ছে, এখানে দেখো x - x, কোনো কিছুর নিচে কি আছে, x 0 আছে, তো এটা কি, এটা একটা অসংজ্ঞায়িত এখানে আমরা দেখতে পাচ্ছি কি দেওয়া আছে, x/0 সকল কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। আচ্ছা প্রথমত কথা হচ্ছে, আমরা যদি বলি সামথিং বাই 0, এটা কি হয়ে যাবে আমাদের, এখানে আমাদের গণিতের ভাষায় এটাকে বলা হয় কি, অসংজ্ঞায়িত বা অনির্ণেয়। এটাকে নির্ণয় করা সম্ভব হবে না। কোনো কিছুকে যদি আমরা 0 দিয়ে ভাগ করি, এটা কি হবে না, কোনো ফলাফল আসবে না। এটাকে সংজ্ঞায়িত করা যায় না, অতএব কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করা যায় না। তো এটা কি হবে না, এটাকে সমান চিহ্ন থাকার পরও, এখানে x থাকার পরও কি হবে না, এটাকে আমরা বলতে পারবো না যে এখানে এটা সমীকরণ, অর্থাৎ এটাকে সমীকরণ বলা যাবে না। যদিও কি আছে, অজ্ঞাত রাশি x আছে। আমি আবারও বলছি, এখানে x/0 দেওয়া আছে, যেটা কি, এটা হচ্ছে আমাদের একটা এক্সপ্রেশন, যেটাকে আমরা কোনোভাবে প্রকাশ করতে পারি না,
এটাকে কোনোভাবে নির্ণয় করা যায় না, তো আমরা কি বলতে পারবো না, এটাকে আমরা সমীকরণ বলতে পারবো না। তারপর ওটা লক্ষ্য করি এখানে কি আছে, 9 - 3 করলে ওটা দেওয়া আছে 6 আছে। আচ্ছা, এখানে সবই সমান চিহ্ন দেওয়া আছে, কিন্তু এখানে কি নেই, কোনো ধরনের অজ্ঞাত রাশি নেই বা অজ্ঞাত কি নেই, চলক নেই। আমরা কি বলতে পারি না, এখানে কোনো ধরনের অজ্ঞাত চলক না থাকার কারণে সমান্তরিক থাকার কারণেও কি হবে না, সেটা আমার সমীকরণ হবে না। আমি প্রত্যেকটা ব্যাখ্যা দেওয়ার সময় যুক্তিগুলো বলে দিয়েছি, আপনারা কথাগুলো যদি বুঝে থাকেন তাহলে এই যুক্তিগুলো আপনারা নিজেরাই লিখতে পারবেন। তো একক কাজ, তোমার প্রত্যেক খাতার উপরে ছকটি অনুরূপ একটি চক তৈরি করো এবং তার কমপক্ষে 5টি বিজ্ঞানের সংখ্যা লিখে ছকটি পূরণ করো এবং তা উপস্থাপন করো। সেটা তোমাদের বন্ধু এবং বান্ধবীদেরকে নিয়ে সুন্দর করে উপস্থাপন করতে পারো।